প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 17 মার্চ সোমবার এক প্রতারকের বিচার কামনার্থে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। উপস্থিত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই শুরু করতেছি। আমরা এখানে উপস্থিত অনেকে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত। আমরা এখানে যারা আছি সবাই গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত। ব্যবসার সূত্রে অথবা বিভিন্ন সূত্রে আমাদের অনেকের সাথে জামিল আহমেদ নামে একজন ব্যক্তির সাথে পরিচয় হয়। জামিল আহমেদ তিনি বাইং হাউস ব্যবসায়ী, গুলশানের বাসা নম্বর 3, লেভেল 3, রোড 13, বাড়িদারা। তার J1 নামে একটি বাইং হাউস রয়েছে। জামিল আহমেদ বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন নগরকান্দি গ্রামে বাসিন্দা। ওনার বাবার নাম নজরুল ইসলাম। ব্যবসার সূত্রে গড়ে ওঠে জামিল আহমেদের সাথে আমাদের সম্পর্ক। গভীরে পৌঁছলে উঠে আসে জামিল আহমেদের আসল রূপ। কাউকে আবার প্রথম পরিচয় করেছেন পথের পক্ষে। জামিল আহমেদ বাহ্যিক আচরণ দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ধরনের একজন প্রতারক। আমাদের অনেকের প্রতিষ্ঠানের বিল, অনেকের পার্টনারশিপের টাকা পরিশোধ না করে জামিল আহমেদ সকলকে এড়িয়ে চলতে শুরু করেন। এভাবে J1 বাইং হাউসের মালিক জামিল আহমেদ বিভিন্নভাবে আমাদের অনেকের কোটি কোটি টাকা আত্মসাতের পথে হাঁটে। অনেককে পথের ফকির বানিয়ে দিয়েছেন। অনেককে তার পাওয়ানো পেছনে পাওয়া টাকা আদায়ের জন্য দীর্ঘ মাস ধরে ঘুরতেছেন, অভিযোগ করছেন, তবু কোনো সুরা হচ্ছে না। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময় শেখ পরিবারের সাথে বর্তমান ভাসানী অনুষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ এর ঘনিষ্ঠতা সূত্রে তিনি শেখ হেলালের বাসায় সংশ্লিষ্ট অফিস নিয়েছিলেন। জামিল আহমেদের অফিস শেখ হাসিনা ও শেখ মুজিবুরের পাশাপাশি শেখ হেলাল, শেখ তন্ময়ের ছবি চলতে থাকতো। কেবল তাই নয়, তাদের সাথে জামিল আহমেদের ঘনিষ্ঠতা ছিল চরমে। জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো, চলতো বড় বড় তদবির বাণিজ্য। যে কারণে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নগরকান্দি এলাকার জামিল আহমেদের বলতে সবাই জানত খুলনার শেখের বাড়ির লোক। রাজধানী বাড়িদারায় জামিল আহমেদের J1 সোর্সিং কোম্পানি অফিসে ছিল শেখ পরিবার ঘনিষ্ঠজনদের বিশেষ আড্ডা। আশীর্বাদের আসনে মাথার উপর থাকতো শেখ পরিবারের নানা ছবি। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকা জামিল আহমেদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ নির্বাচনী প্রচারণা সহ নানা কাজে অন্যতম অর্থের যোগানদাতা ছিল এই জামিল আহমেদ। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব ও হুমকি দুমকির কারণে জামিল আহমেদের বিরুদ্ধে বিগত দিনে কেউ মুখ খুলতে সাহস করেনি। তার মালিকাধীন বাইং হাউস J1 সোর্সিং কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ, ব্যবসার লেনদেন, পণ্য ক্রয় বিক্রয়, ভুয়া অর্ডার ক্রিয়েট করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তার প্রলোভনের শিকার হয়ে দেউলিয়া অনেক প্রতিষ্ঠান, একাধিক ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন মহলের বিভিন্ন উপায় অবলম্বন করে কোনো সুরাহা করতে পারছে না, কেননা তিনি বরাবর ক্ষমতাধরদের আশ্রয়ে নিজেকে শক্তিশালী করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ পরিবার পতন ঘটলে তিনি ভাসানী অনুসারী পরিষদে সক্রিয়ভাবে অবস্থান নিয়ে হয়ে যান শেখ পরিবার বিরোধী শক্তির লোক। 24শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হাতে শেখ পরিবারের পতন ঘটলে জামিল আহমেদের ক্ষমতা কমেনি, যে কারণে জামিল আহমেদের কাছে কোটি কোটি টাকা পাওনার হিসাব নিয়ে দিশেহারা আমি ও
আমরা সিফাত রিফাত, এল ইন্টারন্যাশনাল, ড্রিম টাচ, আদরনিট, টেক্সট ওয়ার্ল্ড, জিরকন, LH নেটওয়ার্ক, পলিস্টার নিট, কনসাল্ট, স্টিচ অ্যান্ড ওয়েব, সৌরভ ফেব্রিক, এভিনিট ফেব্রিক, রিড ফ্যাশন, সেলিম মোরল, মোমেন, আব্দুল সালাম, রামপুরার আব্দুল সালাম সহ অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান। টাকার অভাবে চিকিৎসা নিতে না পারার বিছানা কাতরাচ্ছেন পাওনাদার ষাটোর্ধ্ব আব্দুল সোবাহান সহ অনেকের জীবনযাপন চলছে কষ্টের মধ্য দিয়ে। অথচ আফসানা মিমির মতন একাধিক নারী নিয়ে ভোগ বিলাসে মেতে ওঠা জামিল আহমেদ, জানা যায় একাধিক নারীর আসক্তির কারণে অনেকের সাংসারিক জীবনে অশান্তি। রাজধানী আফতাবনগরে স্বামী শেখ হেলালের ছুরিকাঘাতে স্ত্রী সুবর্ণা আক্তারের মিমের মৃত্যুর পেছনে রয়েছে জামিল আহমেদের কুকীর্তি। এমনকি টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করা নারায়ণগঞ্জের মনির হোসেনের স্ত্রী স্বামীর পাওনা টাকা পাবার আশায় জামিলের দ্বারস্থ হলে তিনি জামিলের কুনজরে পড়েন। বাদ যায়নি অফিসের স্টাফ, আরামবাগের সিমলা সহ অনেক মেয়ে, এমনকি ছাড় পায় না কাজের বুয়াও। শিক্ষক বাবার সন্তান জামিল আহমেদের মামা একই চরিত্র অধিকারী নজরুল ইসলামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে পরিচয় হলেও পরে আর মামাকে দরকার হয়নি, নিজের উপায়ে ঘনিষ্ঠ হয়ে ওঠা তাদের প্রভাব খাটিয়ে বিস্তর করেছেন তার প্রতারণার ফাঁদ। গার্মেন্টসে মাসে মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে জামিল আহমেদ। প্রতারণার টাকা টাঙ্গাইলে ঘাটাইলে শ্বশুরবাড়ি এলাকায় 40 বিঘা জমি, মাছের ঘের, হাঁসের খামার, বসুন্ধরা আবাসিকালয় রেডিসন থেকে কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়া নামে বেনামে রয়েছে আরও অনেক সম্পত্তি। গুলশান সহ বিভিন্ন থানা তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও রাজনৈতিক চাপে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। উল্টো উকিল নোটিশ পাঠিয়ে নানা মাধ্যমে হুমকি দিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমাদের সকলের মিলে প্রায় 4-5 কোটি টাকা আজ জামিল আহমেদের কাছে পাওনা রয়েছে। এই টাকাগুলো না পেলে আমরা ঠিকভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছি না। আপনারা জানেন গার্মেন্টস শিল্প বাংলাদেশের অন্যতম আদর্শ। এখানে অংশ নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলো আজ জামিলের কারণে ধ্বংসপথে। সুতরাং আমরা আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতা প্রার্থনা করছি। তার সাথে প্রতারক জামিল আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদের সুস্থতা কামনা করে সেই সাথে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আমার নাম নুরুল হক বাবু। আমিও জামিল আহমেদের কাছে টাকা পাই। আমরা এখানে যতজন আছে সবার কনক্রিট এভিডেন্স আছে। এভিডেন্স ছাড়া কেউ নেই। এখন আমি 3 মাস আগে আমি ওর কাছে টাকা থাকার কারণে আমার একটা ব্যাংকের লোন ছিল। ব্যাংকের লোনটা হয়েছে, ক্লাসিফাইড হয়ে গেছে। আমার বিরুদ্ধে এনআর অ্যাক্টে মামলা হয়েছে ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের 5টা মামলা হয়েছে। জামিল ভাইকে আমি বলছি যে ভাই, আপনি যদি আমার টাকা না দেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব, শেষ। আমার ছোট ছোট বাচ্চা। তো ভুক্তভোগীর নাম বলছি আমরা, এই প্রেস রিলিজে আছে। আপনারা যারা প্রেস রিলিজ পান নাই, আস্তে আস্তে দিব আমরা। সবার নাম এখানে আছে, আমাদের জানা মতে যে কজন আছে সবার নাম আছে, কিন্তু এর বাহিরেও অনেকে ওর কাছে পায়। তো যাই হোক, আমার নামে মামলা হওয়ার পরে আমি এই কেসটা সহ্য করতে পারিনি, যার কারণে আমি ব্রেন স্ট্রোক করি। ব্রেন স্ট্রোক করে এইচডিওতে ছিলাম। সকালে বিকালে থেরাপি নেওয়ার কারণে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা বলতে সমস্যা হচ্ছে। যদি আমার কথা কেউ বুঝতে কষ্ট হয়, দয়া করে আমি আপনাদের ক্ষমা প্রার্থী, জিজ্ঞেস করলে আমি বলবো। এখন এই জামিল আহমেদ, আমরা এক্সারসাইজ সাপ্লাই, আমাদের এখানে কয়েকজন আছে
উনি পার্টনার হিসাবে যুক্ত হয়েছিলেন ইনি সেলিম ভাই। এখন উনি অ্যাক্সেসরিজটা নিত কীভাবে? অ্যাক্সেসরিজটা নিত ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে, B2B এলসি যেটাকে বলা হয়। গার্মেন্টস অর্ডার দিত, ওনার অ্যাডভাইসে গার্মেন্টস অর্ডার দিত, গার্মেন্টসে মালটা পৌঁছাইতো। বেশিরভাগ সাপ্লাইয়ের ক্ষেত্রে এই কাজটা হয়েছে। তার মানে যাকে মাল দিচ্ছে সে পেমেন্টটা করবে, এটাই স্বাভাবিক, এটা করতো। কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে যা এলসিটা ওপেন করতো না, কিছু হয়তো করতো, কিছু ওপেন, কিছু করার পরে ব্যাকের বন্ধ হয়ে যেত। এরপরে গার্মেন্টসকে ভুয়া মাস্টার এলসি দিত। গার্মেন্টস একটা অর্ডার 3 জন 4 জন 5 জনকেও 5টা গার্মেন্টসও উনি সাবমিট করছে। একটা অর্ডার, মনে করেন কোনো একটা অর্ডার 1 লাখ পিস, এই গার্মেন্টসে দিল নাম্বার এ নাম্বার গার্মেন্টসে দিল, ওখান থেকে ব্যাক টু ব্যাকের মাধ্যমে সেই গার্মেন্টস থেকে টাকা নিল, টাকা নেওয়ার পরে ওই গার্মেন্টসের ক্যান্সেল করে দিত অর্ডার। এরপর বি নাম্বার গার্মেন্টসে আসলো, তাকে সেম অর্ডার দিত, সেম অর্ডার দিয়ে ওখান থেকে আপনার 20-30 হাজার ডলার নিয়ে নিত, নিয়ে ওই অর্ডারটা বি নাম্বার গার্মেন্টসের ক্যান্সেল করে দিত। এরপর আসতো ওই একই অর্ডার নিয়ে সি গার্মেন্টসে। এইভাবে সে ABC মানে 3-4টা গার্মেন্টসের প্রত্যেকটা অর্ডার সে সাবমিট করতো, এবং প্রত্যেকটা গার্মেন্টস থেকে 2 লাখ 3 লাখ ডলার করে সে নিয়ে নিত। নিয়ে কী করতো, যারা অ্যাক্সেসরিজ দিচ্ছে তাদেরকে হুমকি ধুমকি দিত, সে ভয়ানক রকম হুমকি দিত। আওয়ামী আমলে গুলশান থানাটা তার কেনা ছিল, গুলশান থানার পুলিশ সবসময় তার অফিসে থাকতো। আর শেখ হেলালের বাড়ির পাশে তার অফিস। শেখ হেলালের বাড়ি হলো 9 নম্বর হাউস, আর ওনারটা ছিল 3 নম্বর, 7 নম্বর বাসা ছিল। মানে 7 নম্বর বাসাটা ছিল শেখ হেলালের, আর 3 নম্বর বাসাটা ছিল ওনার অফিস। শেখ হেলালের যত লেনদেন হইতো বেশিরভাগ লেনদেন এই তার অফিসে হইতো। আমরা এখানে এটা তার অফিসের ওটা হলো তার অফিসের তার চেম্বার। তো এখানে সমস্ত চেম্বার, সমস্ত শেখার সাথে লেনদেন করতো যারা, তারা সবাই প্রথমে তার এখানে আসতো, বড় বড় ধরনের লেনদেন বা ছোটো হোক সবগুলো। সুতরাং আমরা তো প্রথমে বুঝতে পারি না যে তার চরিত্রটা এরকম, সুতরাং লেনদেন করার পরে বুঝতে পারলাম যে তার চরিত্রটা এরকম। আরেকটা মজার ব্যাপার হলো, আমরা যতজনের টাকা পাই কারোর সাথে কাউকে পরিচয় করায় না, শুধুমাত্র বন্ধু পরিচয় দিতে এটাই। যদি দেখা হয়ে যেত যে অমুক আমার বন্ধু, যেমন মিলন ভাই, উনি অ্যাক্সিডেন্ট দিচ্ছে, আমি যে অ্যাক্সিডেন্ট দিচ্ছি উনি অ্যাক্সিডেন্ট দিচ্ছে। ওনার সাথে কালে ভেতর যখন দেখা হতো আমি জানতাম যে সে জামিলের খুবই পরম একজন বন্ধু। আমাকেও ঠিক এভাবে ওনাকে পরিচয় দিচ্ছে পরম একজন বন্ধু। এই যে সেলিম ভাই, ওনাকেও পরিচয় দিচ্ছে ওনার বন্ধু হিসাবে, আবার ওনার কাছে আমাকে পরিচয় দিচ্ছে আমার বন্ধু হিসাবে। কিন্তু কখনো এক জায়গায় বসে কাজের নিয়ে কথা বলতে দেয় না। আর তার অফিসটা এতটাই রেস্ট্রিক্টেড ছিল, মানে ভাবগাম্ভীর্যে ভরপুর, যে কোনো ব্যক্তি তার অফিসে ঢুকলে মাথা ঘুরে যাবে, এরকম একটা অবস্থা ছিল। আপনি বুঝতে পারতেছেন তার অফিসের ডেকোরেশন দেখে। আর এখানে সবসময় বড় বড় মানুষ আসতো, এত বড় বড় মানুষ আসতো যাদেরকে আমরা পেপার পত্রিকা টেলিভিশন দেখতাম। সুতরাং সেখানে গিয়ে আমাদের কথা বলার মতন তেমন জায়গা থাকতো না, স্পেস থাকতো না। তো উনি আমাদেরকে সবসময় ভয় দেখাতো। আর লেনদেনের ক্ষেত্রে হয়তো কি কখনো উনি আনএক্সপেক্টেডলি কিছু পেমেন্ট করতো, যেটা আমরা আশাও করতাম না। তো সুতরাং বিশ্বাসের জায়গা তৈরি করার ক্ষেত্রে সে চরম একটা পটু লোক ছিল। তো যাই হোক, আমরা বছর ঘুরতেছি, যেমন আমি 3 বছর 4 বছর ধরে ঘুরতেছি, এবং অন্যান্যরা এইভাবে ঘুরতেছে। কিন্তু যখন আমরা দেখলাম যে 2-3 বছর ঘোরার পরও কোনো কুলকিনার করতে পারি না, আস্তে আস্তে তার মানে স্বরূপ উন্মোচিত হতে লাগলো। তা উন্মোচন হওয়া যখন শুরু হলো, ওই সময় উনি আমাদেরকে সবাইকে আলাদাভাবে ধমক দিত, আলাদাভাবে। আর
এতটাই ধমক দিত যে আসলে শেখ হেলালের প্রোটোকল অফিসার তার অফিসে যাই যদি বসে থাকে তাহলে আপনি কি বলার আছে। আরও একটা কথা বলি, শেখ হেলালের বাসার একজন লোক আছে, নাম হলো ইসলাম, যে মূলত লেনদেনগুলা মানে শেখ হেলালের টাকা পয়সা এবং তদবিরের মূল কাজটা করতো শেখ হেলালের পক্ষে, তন্ময়ের পক্ষে, ইসলাম নামে। সেই ইসলাম যদি তার অফিসে আমাদের কারো সামনে যদি আপনার এই ডিবি প্রধান হারুনকে ফোন দিয়ে যদি বলে, হ্যাঁ ফোন দিয়ে যদি উল্টা মানে কথা বলে, তাহলে আমাদের কি করার থাকে? আমাদের তো কিছু করার থাকে না, তাই না? তো এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং গার্মেন্টসের মালিকরা, নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস আছে রোজ গার্ডেন, ওনার মালিক সাথে যদি আসতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে সে কীভাবে একজন একটা গার্মেন্টসকে নষ্ট করতো। মানিকগঞ্জে একটা গার্মেন্টস, ওটার নাম কি? টেক্সওয়াল। হিন্দু ভদ্রলোক পুরা গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে তার অর্ডারের জন্য। এবং গার্মেন্টস তো অর্ডার তো নষ্ট হয়েছেই, এরপরেও তার কাছে নগদ 1 কোটি টাকা নিচ্ছে উনি। এইভাবে একজন ব্যক্তি তাকে ফেব্রিক সাপ্লাই করতো, মনির ভাই, উনি স্টক করে মারা গেলেন নারায়ণগঞ্জে। মনির ভাই, তার ওয়াইফ আসলো টাকার জন্য। বিশ্বাস করেন, মানুষের চরিত্র একটা ইয়া থাকে, সীমা পরিসীমা থাকে। মহিলার হাজবেন্ড মারা গেল কিছুদিন আগে, তাকে সে ভোগ করার জন্য তার পিছনে উঠাপড়ে লেগে আছে। তার কারণে তার প্রেমিকাকে বেড়ে ফেলছে তার হাজবেন্ড। এটা আপনাদের সামনে কথা বলাটা মানেটা হলো, এটা যদি প্রমাণ না থাকে, সত্যতা না থাকে, তাহলে এটা আপনাদের সামনে উপস্থাপন করাটা বোকার সঙ্গে বাস করার মতো। আপনারা একটা খোঁজ নিয়ে দেখেন, যে মহিলাটা মারা গেছে ওর নাম হল কি? এইভাবেই মানে জামিলের অবস্থাটা আমাদের সাথে প্রতারণা করছে। আমরা নগদ 4-5 কোটি টাকা আমরা যারা ছোট ছোট ব্যবসায় সাপ্লাই দিচ্ছি তারা পাই। আর গার্মেন্টস যারা আসছে, গার্মেন্টসের মালিক যারা, তারা এখানে আসে না, তাদের টাকা অনেক টাকা। সেটা নিয়ে ওনারা যেহেতু আসে না, ওনাদের এগুলো নিয়ে আমাদের কথা নেই। আমরা আমাদের প্রতিকার নিয়ে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন এবং প্রশাসনের কাছে আমরা আমাদের মাননীয় উপদেষ্টার কাছে ও প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন যে এই ধরনের চরম একটা প্রতারকের কাছ থেকে মানে আমাদের প্রতিকারের জন্য। এবং সে বর্তমানে ভাসানী পরিষদের যুগ্ম আহ্বায়ক, সে তার আগের পরিচয় মুছে ফেলে এনটি আওয়ামী লীগ সাজছে। অথচ সে এখনো, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি জাতীয় প্রেস ক্লাবে সে কথা বলছি, সুতরাং আমি এটা বুঝি। সে এখনো আন্দোলনে সরকারের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে সে ফাইন্যান্স করে। উত্তরে থাকে সে যত আন্দোলন আছে, এই আন্দোলনে শেখ হেলালের যে টাকা পয়সা তার কাছে রয়ে গেছে, এই টাকাগুলো সে এখন দেদারসে খরচ করতেছে। এবং সে টাকা দিয়ে ভাসানী পরিষদের এই যে গার্মেন্টসের একজন আসছেন, তা ভাসানী পরিষদের ব্যানার ব্যবহার করে তার পরিচয় বর্তমান, কিন্তু সে আন্দোলনে ফাইন্যান্স করতেছে। আন্দোলন চাঙ্গা করার জন্য যত ধরনের আন্দোলন হোক, তার কাছে খবর আসে সে দেদারসে টাকা ওখানে ব্যয় করতেছে। আপনারা প্রয়োজনে এটা একটু আমার কথাকে সূত্র ধরে আপনারা যাচাই করেন। আপনারা কেঁচো করতে সাপ না, মানে ড্রাগন পাবেন। সেই জামিল একটা ভয়ানক প্রতারক
এবং সে এমন একটা দেশদ্রোহী, আমি বলতে বাধ্য হচ্ছি, সে একটা দেশদ্রোহী বর্তমান প্রেক্ষিতে। সে একটা রাষ্ট্র বিরোধী কাজের ভিতরে জড়িত হয়ে গেছে, কারণ তার তো টাকার অভাব নেই, তার টাকার অভাব নেই। সে একটা ফ্ল্যাট কিনছে 6 কোটি টাকা দিয়ে, একটা গাড়ি আছে তার কয়েক কোটি টাকা দামে, কালো কালো গ্লাস, সে যে চলাফেরা করে যখন কেউ বোঝার উপায় নেই। আমরা মামলা কয়েকজনে দিচ্ছি গুলশান থানায়, তার বিরুদ্ধে আমরা সবাই অভিযোগ করছি, কিন্তু থানার পুলিশকেও সে পাত্তা দিচ্ছে না, বিকজ তার বর্তমান পরিচয়ের কারণে। আপনি মনে করেন এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পেছনেও এখন কোন পুলিশের ক্ষমতা আছে তাকে চার্জ করার? অথচ এটা দূরের অন্য কথা যে ফখরুল সাহেব ওনাকে চিনে না, কারণ ওনাকে চেনার কথা না, এই যে বাবলু সাহেবের কারণে এটা হচ্ছে আর কি। যাই হোক, এখন এইটাই হলো মানে সংক্ষিপ্ত বক্তব্য।